দশম শ্রেণীর বন্ধুদের জন্য কিন্তু আজকে সুখবর। আজকে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদেরই একটা বিষয়, অর্থাৎ জিওগ্রাফি। এই জিওগ্রাফি বিষয় নিয়েই কিন্তু তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। হাজির হওয়ার সাথে সাথে তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের কিন্তু প্রথম চ্যাপ্টারের আজকে কিন্তু চতুর্থ পার্ট তোমাদের সাথে শেয়ার করব। আর এই চতুর্থ পার্ট শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো কিন্তু উত্তর সমেত শেয়ার করব। আর উত্তর সমেত শেয়ার করলে কি হবে, তোমাদের কিন্তু আর বেশি খাটা লাগবে না। তাই আমি বলবো যে তোমরা কিন্তু যার কাছে যে বই আছে তারা কিন্তু সেই বই নিয়েই বসো। তো আমি যে বই থেকে শেয়ার করব সেই বইটা হলো, দেখো তোমাদের একটু দেখাই। দেখো সেই বইটা হলো যে এই যে ছায়া, ভূগোল ও পরিবেশ, দুলাল দাস, চন্দন সুরভি দাস, ক্লাস 10। এই বইটা থেকে কিন্তু শেয়ার করব। এই বইটা থেকে শেয়ার করব এই কারণের জন্য যে এই বইয়ে এমন কিছু আছে যেটা অন্য বইতে নেই। তাই আমি বলবো যে তোমাদের কাছে যদি এই বই থাকে তাহলে অবশ্যই এই বইটা নিয়ে বসবে। আর যদি এই বই না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যাদের কাছে যে বই আছে তারা সেই বই নিয়ে বসবে। কিন্তু চ্যাপ্টারটা মনে রাখতে হবে কি না, চ্যাপ্টারটা হচ্ছে যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টার থেকে কিন্তু শেয়ার করব। যাদের কাছে এই বইটা আছে তারা এই বইয়ের 6 পাতায় চলে যাও। 6 পাতায় গিয়ে দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এইখান থেকে কিন্তু শেয়ার করব। 3টে পার্ট অলরেডি আগে শেয়ার করা হয়ে গেছে, আজ কিন্তু চতুর্থ পার্ট শেয়ার করব। তাই এই দ্য লার্নিং চ্যানেল থেকে গত বছরে কিন্তু অনেক কোশ্চেন এখান থেকে কমন পেয়েছে। তো তোমাদেরই দাদা দিদিরা যারা পরীক্ষা দিয়েছে তারা তো অবশ্যই জানে, তাদের কাছে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। আর না হলে সরাসরি চ্যানেলে ঢুকলেই বোঝা যাবে যে এখান থেকে যে ভিডিওগুলো শেয়ার করা হয় সেগুলো পরীক্ষায় আসে কিনা। আর যদি আসে তাহলে তো খুবই ভালো। দেখো এই চ্যানেল থেকে, অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে কিন্তু 5টা বিষয় তোমাদের সামনে শেয়ার করা হয়: ইংলিশ, বেঙ্গলি, লাইফ সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি। আর এই জিওগ্রাফি সাবজেক্টের কিন্তু একেবারে ম্যাপ পয়েন্টিং থেকে শুরু করে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সব শেয়ার করা হয়। আর সব প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। তাই আজকে যেগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু তোমাদের ক্লাসের সামেটিভ পরীক্ষা তথা টেস্ট এক্সাম তথা 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় গিয়ে কিন্তু এগুলোই কাজে লাগবে। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এটা কিন্তু ধরে নিতে পারো। তো কোশ্চেনগুলো কিন্তু লাইন বাই লাইন তুলে কোশ্চেন হয়। তো ভূগোল মানেই বুঝতে হবে যে লাইন বাই লাইন পড়তে হয়, তা না হলে কিন্তু উত্তরটা পাওয়া যায় না। তো আমি লাইন বাই লাইন পড়বো, যেগুলো বলার সেগুলো বলবো, আর যে কোশ্চেনগুলো এখান থেকে শেয়ার করার সেগুলো কিন্তু বোর্ডে কী করবো না, লিখে লিখে শেয়ার করে দেবো। তাহলে তার কোনো সমস্যা থাকার কথাই না। তাই যারা নাকি 65 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা কিন্তু একটু ফলো করলেই কিন্তু 85 অ্যাবাভ মার্কস অ্যাচিভ হয়ে যাবে। আর যারা 85 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করছো তারা কিন্তু 95 অ্যাবাভ মার্কস অর্থাৎ 10% মার্কস কিন্তু অ্যাচিভ করতে পারবে চ্যানেলের সাথে যুক্ত থাকলে। তাই আমি বলবো আর দেরি না করে সরাসরি আমরা চলে যাই সেই ভিডিওতে, অর্থাৎ সেই পড়ার মধ্যে সেই চ্যাপ্টার থেকে। কোন চ্যাপ্টার থেকে? চ্যাপ্টার 1 জিওগ্রাফি সাবজেক্ট, এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এইখান থেকে। তো আমি লাইন বাই লাইন একটু পড়ি, দেখো পড়লেই বোঝা যাবে। দেখো এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এই অশ্বক্ষুরাকৃতি হ্রদটা কি? এই অর্থাৎ ঘোড়ার খুরের আকৃতির হ্রদ, এটাকেই বলবো আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। দেখো সমভূমিতে নদী কখনো কখনো তার বাঁক গতিপথ ত্যাগ করে সোজা পথে প্রবাহিত হয়, এটা তো আমরা দেখেছি, অর্থাৎ গঙ্গা নদীর পথেই দেখেছি। তো কালক্রমে পরিত্যক্ত এই স্রোতহীন বাঁক নদীখাতটি মূল নদীখাত থেকে বিচ্ছিন্ন হয়ে হ্রদ রূপে অবস্থান করে। এই ধরনের হ্রদ ঘোড়ার খুরের মতো দেখতে হওয়ায় এদের অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, বা টিকা টাইপ লিখতে দেবে, বা লিখতে দিলেও কিন্তু নাম্বারটা বাড়বে। তো দেখো কাটোয়া কাল্লার মাঝে হুগলি ভাগীরথীর প্লাবনভূমিতে অনেক অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। এটা সৃষ্টির কারণটা কি এটা একটু জানতে হবে। যে দেখো নদী তো সোজা পথে চলে, অবশ্যই সোজা পথে চলে, আর যদি বাধা পায় তাহলে সে ব্যাকা পথে চলে। তো সোজা পথে চলা কিন্তু নদীর ধর্ম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাঁকে বাঁকে এঁকে বেঁকে চলে কেন, আর সাপের মতো চলে কেন? বাধা পায় আর বেঁকে বেঁকে চলে। এই জন্য নদীর
ওটা কিন্তু একটা বৈশিষ্ট্য যে বেঁকে বেঁকে চলা। তো দেখো, সৃষ্টির কারণ অর্থাৎ নদী বাঁকের অবতল অংশ ক্রমাগত জলস্রোতের ধাক্কায় বেশি পরিমাণ ক্ষয় হয় এবং সেই সঙ্গে উত্তল অংশ পলি সঞ্চয়ের ফলে নদী বাঁকের অত্যধিক বৃদ্ধি ঘটে, এই একটা কারণ। 2 নম্বর কারণটি সবসময় বাঁকের দুই মুখ পরস্পরের মুখ খুব কাছে চলে আসে, এদের মাঝে অবস্থিত সরু একফালি ভূমি ক্ষয়প্রাপ্ত হলে অবশেষে এরা জুড়ে যায়। তো নদী তখন বাঁকা পথ ছেড়ে সোজা পথে বইতে থাকে, এই একটা। তো চিত্রগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে দেখো এই যে চিত্রটা, এই চিত্রের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে এখান থেকে লেগে যাবে, এখান থেকে লেগে যাবে, এখান থেকে এটা পথ পরিবর্তন করবে। এবার 3 নম্বর দেখো, পরিত্যক্ত স্রোতহীন বাঁক নদী খাতের দুই মুখ কালক্রমে বালি পলি কাদায় বুঝে গিয়ে অশ্বক ক্ষুরাকৃতি হ্রদে পরিণত হয়। তাহলে অশ্বক ক্ষুরাকৃতি হ্রদ তৈরি হওয়ার কি কারণ, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হিসাবে আসতে পারে। এবার আসবো আমরা প্লাবনভূমি। এই প্লাবনভূমিতেই কিন্তু অশ্বক ক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ইন্টারনাল কোশ্চেন। নিম্ন প্রবাহে নদী পার থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার পলিজমে যে সুবিস্তৃত সমভূমি গঠিত হয় তাকেই প্লাবনভূমি বা প্লাবন সমভূমি বলে। অর্থাৎ সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র নদীর নিম্ন অববাহিকার বিস্তৃত এই প্লাবনভূমি গড়ে উঠেছে। এর সৃষ্টির কারণ কি, অর্থাৎ মধ্য প্রবাহে নদীতে জলস্রোত কম থাকায় পলি জমে নদীগর্ভে ভরাট এবং অগভীর হয়ে পড়ে। অর্থাৎ নদীর তো 3টি গতি, উচ্চ মধ্য নিম্ন, একদম শেষ মাথায় এসে নদী আর তার ক্ষয়কার্য করার ফলে বাহিত পলি বালি আবর্জনার সমস্ত বয়ে নিয়ে যাওয়ার সময় কিন্তু এটা ঘটে। আর বন্যার সময় নদী প্রচুর পরিমাণে পলি বয়ে আনে, কিছুদিন পরে ওই পলি থিতিয়ে মানে কি, ওই যে আমরা গ্লাসের মধ্যে যদি একটু কাদা গুলে রেখে দিই, নিচে দেখবো বড় অংশ, তারপরে ছোট ছোট অংশ, উপরে একদম মিহি অংশ, তার উপরে নোংরা, এইরকম হচ্ছে থিতিয়ে পড়লে এরকম স্তরগুলো লক্ষ্য করা যায়। পলি গিয়ে পলির মোটা স্তর তৈরি করে। এইভাবে উপত্যকায় ক্রমাগত বন্যার পলি দিয়ে ভরাট হয়ে প্লাবনভূমি সৃষ্টি হয়। তাহলে প্লাবনভূমি সৃষ্টি হওয়ারও একটা কারণ আছে, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এবার চলে আসবো আমরা স্বাভাবিক বাঁধ। অর্থাৎ স্বাভাবিক বাঁধ কীভাবে তৈরি হবে, অর্থাৎ নদীর দুই তীর ক্রমাগত পলি জমে যে উঁচু বাঁধের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে, বা এই স্বাভাবিক বাঁধের একটা নাম আছে লিভি। তো লিভি কি, এটাও কিন্তু আমি শেয়ার করেছি উত্তর সমেত। তাহলে লিভি সৃষ্টি হওয়ার কারণ, দেখো নদী বয়ে চলে, নদীতে একটা নির্দিষ্ট গতিতে বয়ে চলে, তার পাড় এই পলি সঞ্চয়ের পরে দুই পার ক্রমশই উঁচু হয়ে যায়, উঁচু হয়ে নদী কিন্তু বইতে থাকে মাঝখান দিয়ে, আর দুই পার উঁচু হয়ে যায়, এটা একটা স্বাভাবিক বাঁধ। তো নদীতে সামান্য কিছু জল বাড়া কমা হলে কোনো অসুবিধা নেই, কিন্তু প্লাবন হয়ে গেলে অর্থাৎ বন্যা হয়ে গেলে কিন্তু নদী সেই দুকুল ছাপিয়ে যখন যায়, সেই স্বাভাবিক বাঁধ পেরিয়ে লোকালয়ের মধ্যে ঢুকে যায়, তখনই হয় বন্যা। তার ফলেও কিন্তু পলি সঞ্চয় হয়। এটা তৈরির কারণ কি, অর্থাৎ দেখো বর্ষার সময় নদীতে প্রচুর পরিমাণে পলি আসে, এটা জানি। এমনিতে নদী ক্ষয়কার্য আর চারিদিক থেকে নোংরা আবর্জনা ধুয়ে নদীতে পড়ে, সেই পলি বালি আর আবর্জনা আর নদী ক্ষয়কার্যের ফলে যে আবর্জনা সবগুলো বয়ে নিয়ে আসে, দিয়ে কি হয়, বন্যার সময় দুকুল উপচে জল প্লাবনভূমিতে ছড়িয়ে পড়লে বড় দানার পলিসমূহ নদী পাড়ের কাছেই দ্রুত থিতিয়ে পড়ে, অর্থাৎ পার হওয়ার পরেই থিতিয়ে পড়ে, বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। এভাবে পলি জমে উঁচু হয়ে যে সময়, অর্থাৎ এক সময় নদী পার বরাবর স্বাভাবিক বাঁধ তৈরি হয়। তো কী বললাম, যে আমরা নদীর ধারে গিয়েছি, এই আমরা গঙ্গা নদীরই ধারে যাই না কেন, বা জলঙ্গি বা চূর্ণি, যে কোনো আশেপাশে ছোটোখাটো নদী বা তোমাদের অঞ্চলে যে সমস্ত নদীগুলো আছে সেই নদীর কাছে যাও, গিয়ে দেখবা নদীটা নিচু আর দুই পার উঁচু, খারাপ পার। কেন না, এই প্লাবন অর্থাৎ বন্যা হওয়ার ফলে ওই পলিবালির সঞ্চিত অংশ গিয়ে দুই পাড়ে জমেছে, আর পলিবালি ভারী, সেগুলো নদীর কাছেই জমেছে আর জলগুলো চলে গেছে। তাহলে এইভাবে ক্রমান্বয়ে কী হয়েছে, দুই পার বছরের পর বছর প্লাবন বন্যা এই সমস্ত কিছু হওয়ার ফলেই কিন্তু দুই পার উঁচু হয়ে গেছে, এর ফলে কিন্তু এই স্বাভাবিক বাঁধের সৃষ্টি হয়। তো চলে যাব এবার খাড়ি এবং প্রশস্ত মোহনা। নদীর মোহনা অংশ সমুদ্রের সঙ্গে সংযোগকারী যেসব ফানেল আকৃতির নদী খাত সৃষ্টি হয় তাকে খাড়ি বলে। ফানেল বোঝো, মুখটা খোলা আর নিচের দিকটা সরু, অর্থাৎ উপর দিকটা চওড়া আর নিচের দিকটা সরু, অর্থাৎ তেল ডানার ফানেল, যেটা ফুদল বলি আমরা। হ্যাঁ, আমরা বাংলা কথায় ফুদল বলি, এবং এটাকে ফানেল বলা হয় ভালো কথায়। আমরা ফানেল বা ফুদল গ্রাম বাংলার মানুষ সবাই জানি। তো তৈরি হয়, আর
বলছে ফানেলের আকৃতি সৃষ্টি হয় তাকে খাড়ি বলে। এই সব খাড়ি দিয়ে নদীর জল সমুদ্রে যায় এবং জোয়ারের নোনা জল নদীতে ঢোকে। এই খাড়িগুলি সমুদ্রের দিকে ক্রমশ প্রশস্ত হয়। আর সুন্দরবনের দুয়ারি খাড়ি বিশেষ উল্লেখযোগ্য। তো এই সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ নদী কিন্তু এই কোথায় জোয়ারের জলে পুষ্ট নদী। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবার আসবো আমরা বদ্বীপ। বদ্বীপ কোথায় তৈরি? আর নদী যখন প্রবাহের শেষ অবস্থায় শাখা প্রশাখা ভাগ হয়ে সাগর বা হ্রদে মিলিত হয়, তখন এই মোহনায় দীর্ঘদিন ধরে পলি জমে অথবা বা জমতে বাংলার মাত্রাহীন বয়ের বা গ্রিক অক্ষর ডেল্টা এর মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই বদ্বীপ বলে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ কিন্তু আমাদের রাজ্যে, কোথায় না পশ্চিমবঙ্গে, অর্থাৎ গঙ্গা ব্রহ্মপুত্র। আর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। দেখো এবার আমরা আসবো যে বিভিন্ন আকৃতির বদ্বীপ, অর্থাৎ আকৃতি অনুসারে বদ্বীপের শ্রেণী বিভাগ। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো কখনো কখনো ধনুক আকৃতি, অর্থাৎ ধনুকের মতো আকৃতি, ধনুক আকৃতি বদ্বীপ। যে বদ্বীপের সমুদ্রমুখী বহির্রেখা সমুদ্রের দিকে ধনুকের মতো বেঁকে থাকে তাকে ধনুক আকৃতি হ্রদ বলে, ধনুক আকৃতি বদ্বীপ বলে। উদাহরণস্বরূপ দেখো নীল হোয়াংহো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। 2 নম্বর দেখো তীক্ষ্ণাক্ষ বা কাস্কেড বদ্বীপ। এই তীক্ষ্ণাক্ষ কাস্কেড বদ্বীপ কিন্তু ইম্পর্ট্যান্ট। যে বদ্বীপ মূল নদীর মোহনাটি করাতের দাঁত তো বোঝোই, একটা নিচু একটা উঁচু, একটা নিচু একটা উঁচু, তো এই দাঁতের মতো সমুদ্রের দিকে এগিয়ে থাকে তাদের এই তীক্ষ্ণাগ্র, অর্থাৎ তীক্ষ্ণাগ্র বা কাস্কেড বদ্বীপ বলে। যেমন হচ্ছে স্পেনের এব্রো নদীর বদ্বীপ আর ইটালির টাইবার নদীর বদ্বীপ এর উল্লেখযোগ্য উদাহরণ। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু শেয়ার করেছি তোমাদের সাথে। এবার আসবো 3 নম্বর এই পক্ষীপাদ বদ্বীপ, অর্থাৎ পক্ষীপাদ বদ্বীপ অর্থাৎ পাখির পায়ের মতো, অর্থাৎ যে বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো সরু এবং লম্বা হয়ে সমুদ্রের দিকে এগোতে থাকে তাকেই এই পক্ষীপদ বদ্বীপ বলে। আর উদাহরণস্বরূপ মিসিসিপি নদীর বদ্বীপ, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, দাগিয়ে নাও। এবার আসবো 4 নম্বরে আসবো আমরা ক্ষারীয় বদ্বীপ, অর্থাৎ নদী যখন কোনো একটি দীর্ঘ বা সংকীর্ণ খাড়ির মধ্যে মিলিত হয় তখন বদ্বীপটি খাড়ির মধ্যে আবদ্ধ থাকে, একেই ক্ষারীয় বদ্বীপ বলে, অর্থাৎ ক্ষারীয় বদ্বীপ বলে। উদাহরণস্বরূপ ফ্রান্সের সেইন নদীর বদ্বীপ। এবার আমরা চলে যাব যে বিভিন্ন গতিতে, অর্থাৎ নদীর 3টি গতি, উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি, এর মধ্যে যদি পার্থক্য আসে তাহলে তোমরা কি করবে, এই যে নিচে দেখো এখানে যে উচ্চ গতিতে কী হয় আর মধ্যগতিতে নিম্ন গতিতে। তো উচ্চ গতিতে আমি একটুখানি পড়ে দিই একটা। দেখো পার্বত্য অঞ্চলে খাড়া ঢালের উপর দিয়ে প্রবাহিত হলে তখন নদীর উচ্চ গতি, অর্থাৎ একদম পাহাড় থেকে যখন নেমে আসে তখন উচ্চ গতি। আর সমভূমির মৃদু ঢালের ওপর প্রবাহিত অংশকে মধ্যগতি, অর্থাৎ পাহাড় থেকে নেমে এসে সমতল ভূমিতে পড়েছে, এটা মধ্যগতি। আর নিম্নগতি সমভূমির অতি মৃদু ঢালের ওপর প্রবাহিত অংশকে নিম্নগতি, অর্থাৎ তার থেকে নিচু অংশে চলে গিয়ে একদম সমুদ্রের ধার পর্যন্ত এটাই নদীর হচ্ছে নিম্নগতি। এটা যদি পরীক্ষায় পার্থক্য আসে তাহলে অবশ্যই লিখবো। আর এই নদীর যে 3টি গতি, এই 3টি, অর্থাৎ একটা আদর্শ নদীর 3টি গতি থাকবে আর এই 3টি গতিতে 3 রকম কাজ করবে, সেই কাজগুলো তুলে দেবে, ব্যাস তোমাদের কিন্তু পার্থক্য কমপ্লিট, অর্থাৎ ডিফারেন্সেস বিটুইন দ্য উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি, এটা কিন্তু পার্থক্য হয়ে যাবে। এবার চলে যাব আমরা পরের পাতায়, অর্থাৎ 8 পাতাতে চলে যাব। 8 পাতাতে দেখো 8 পাতাতে রয়েছে যে নদীর মোহনা, এর পাশেও কিন্তু একটুখানি পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে নেও, আমি শেষেরটাও একটু বলে দিই। দেখো এই উচ্চ গতিতে নদী ক্ষয়কার্য বেশি হয়, অর্থাৎ ভি বা আয় আকৃতি গিরিখাত জলপ্রপাত মন্থকূপ ইত্যাদি ভূমিরূপ হয়। আর মধ্যগতি থেকে অশ্বক্ষাকৃতি হ্রদ নদীবাগ প্লাবনভূমি ইত্যাদি ভূমিরূপ তৈরি হয়। আর একদম নিম্নগতিতে অর্থাৎ অশ্বক্ষাকৃতি হ্রদ বালুচর বদ্বীপ স্বাভাবিক বাঁধ ইত্যাদি ভূমিরূপ তৈরি হয়, এটা একদম নিম্নগতিতে। তো এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বাট তোমরা একটুখানি দেখে নিলে কিন্তু 3টি গতি, এই নদীর 3টি গতি যদি মাথার মধ্যে একবার ঢুকে যায় যে এখান থেকে এইটুকু উচ্চ, এখান থেকে নিম্ন, আর পরেরটুকু একদম মধ্যগতি আর পরেরটুকু নিম্নগতি, তাহলে উচ্চ মধ্য নিম্ন এটা যদি মাথায় ঠিকঠাক সেট হয়ে যায় তাহলে তোমাদের আর এটা মুখস্থ করা লাগে না, জাস্ট নদীর উপরে বেস করে, অর্থাৎ ওই ব্যাপারটা, ওই কনসেপ্টটাকে একটু মাথায় রেখে লিখলেই কিন্তু কাজ হয়ে যাবে। এবার আসবো আমরা নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থান। দেখো সব নদীতে বদ্বীপ গঠিত হতে পারে না, দেখো তার কারণ আছে।
তার কারণটা কি? তার কারণ বদ্বীপের জন্য কতগুলি অনুকূল পরিবেশ দরকার। দেখো, কোনো কিছুই তৈরি করতে গেলে, একটা বাড়ি তৈরি করতে গেলে তার কিন্তু কনস্ট্রাকশনটা তৈরি করতে গেলে কিন্তু অনেক মেটেরিয়ালস লাগে, সেগুলো ছাড়া বাড়ি হয় না। ঠিক এরকম নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির কিন্তু অনুকূল পরিবেশ থাকে, অর্থাৎ ভৌগোলিক অবস্থা থাকে। যেমন করে কোনো আন্দোলন একদিনে আজ বললাম আর কালকে দেশ স্বাধীন, আজকে বললাম কালকে সিপাহীবদ্ধ, এরকম কিন্তু হয় না। তো এটা হতে গেলে একটা পারিপার্শ্বিক ব্যাপার লাগে। তাই এখানেও কিন্তু এই নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থান কিন্তু লক্ষ্য করা যায়। 1 নম্বর দেখো, মোহনায় নদী মৃদু ঢালের সমুদ্রের সঙ্গে মিশলে নদীবাহিত পলি রাশি দ্রুত সঞ্চিত হয়। 2 নম্বর দেখো, বৃহৎ নদী অববাহিকা, সুদীর্ঘ নদীর গতিপথ, নদী অববাহিকার নরম শিলা উপস্থিতি, অসংখ্য উপনদীর অবস্থান ইত্যাদি সুবিধাগুলি থাকলে নদীতে পলির পরিমাণ বাড়ে। আর 3 নম্বর দেখো, সমুদ্র অগভীর হলে দ্রুত পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠিত হয়। 4 নম্বর দেখো, মোহনার কাছে সমুদ্রের সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটার প্রকোপ যত কম হবে, পলিরাশি তত দ্রুত সমুদ্রগর্ভে সঞ্চিত হতে থাকবে। যদি প্রতিনিয়তই হয় তাহলে কিন্তু সেটা হবে না। 5 নম্বর দেখো, সমুদ্রের জলের লবণতা বেশি হলে পলি দ্রুত হারে থিতিয়ে পড়ে, এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। 6 নম্বর দেখো, বদ্বীপ গঠনের জন্য নদীর স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হওয়া প্রয়োজন, ঠিক বিপরীত দিকে। 7 নম্বর দেখো, আংশিক জলবেষ্টিত সমুদ্রে নদী মোহনা থাকলে বদ্বীপ গঠনের কাজ সহজ হয়। তাহলে বদ্বীপ গঠন দেখো হওয়ার জন্য কত কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কত কিছু ফিচার্সগুলো না হলে নদী তীরবর্তী অঞ্চলে বদ্বীপ গঠন হয় না। এবার আসবো আমরা আমাদের সবচেয়ে সুপরিচিত সমুদ্র, অর্থাৎ সমুদ্রের ধারেই অবস্থিত সুন্দরবনের জলবায়ু পরিবর্তনের প্রভাব। এইটা কিন্তু এখন পড়ব। দেখো, গঙ্গা, ব্রহ্মপুত্র আর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এটা আমরা জানি। তো ভারতের হুগলি নদী থেকে বাংলাদেশের মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত এই বদ্বীপের ক্ষেত্রফল প্রায় দেখো কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,05,641 বর্গ কিমি। ভাবতে পারছো কত বড় এলাকা? তো এর দক্ষিণের অংশ সুন্দরবন নামে পরিচিত, একেবারে সমুদ্রের ধারে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের শেষ মাথায় আর বাংলাদেশেরও শেষ মাথায়। এর ক্ষয়কার্য এখনও চলছে, আর এর গঠন কার্য এখনও চলছে। সুন্দরবনের গড় উচ্চতা উত্তরে প্রায় 7 থেকে 8 মিটার, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আর দক্ষিণ প্রায় 4 থেকে 5 মিটার উচ্চতা। অর্থাৎ সমুদ্র জল থেকে উচ্চতা কতটা, অর্থাৎ সুন্দরবন একদিকে যেমন নবীন এবং অস্থির ভূমি, তেমনি অন্যদিকে নিম্ন উচ্চতায় জলাভূমি। অর্থাৎ সুন্দরবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব তাই সুদূর প্রসারী, তো ঠিক হিমালয়ের মতন, কিন্তু এখনও সক্রিয় পর্বত। দেখো, এই জলতল বৃদ্ধি, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নে সমুদ্রের জল আয়তনে বেড়েছে, এটা ঠিক। ফলে গত শতাব্দী পর্যন্ত 100 বছরে পৃথিবী জুড়ে সমুদ্রতলের উচ্চতা বেড়েছে বছরে প্রায় 1.5 মিলি হারে। জানা গেছে যে গত 20 বছরে সুন্দরবনের সমুদ্রতল বছরে প্রায় 3.14 মিমি হারে বেড়েছে। ফলে নিচু দ্বীপগুলি সম্পূর্ণ ও আংশিকভাবে জলে ডুবে যাচ্ছে, এটা কিন্তু তাই হবে। তো অদূর ভবিষ্যতে গিয়ে দেখব আমরা কলকাতা শহর, আমাদের রাজধানী শহর বলে যেটা জানি, সেটা অর্থাৎ সমুদ্রের জলের কাছে চলে এসেছে বা সমুদ্র কলকাতাকে ছুঁয়ে ফেলেছে, এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। তো আমরা হয়তো বা দেখতে পারবো না, তো পরবর্তী জেনারেশন অবশ্যই সেটা পাবে, আমরাও কিছুটা লক্ষ্য করে যেতে পারবো। এবার আসবো যে দ্বীপের নিমজ্জন, অর্থাৎ সমুদ্র জলের বৃদ্ধি এবং ক্ষয়কার্য, সাগরদ্বীপ সংলগ্ন লোহাচড়া এবং সুপারি ডাঙ্গা দ্বীপ দুটি অবলুপ্ত প্রায়, অর্থাৎ সেটা শেষ হতে চলেছে। তো এই লোহাচড়া সম্ভবত বিশ্বের প্রথম জনবসতিপূর্ণ দ্বীপ, যা সমুদ্র জলতল বৃদ্ধিতে সম্পূর্ণভাবে নিমজ্জিত। অন্যদিকে এই ঘোড়ামারা, নিউমুর আর বেডফোর্ড সহ বহু দ্বীপ ক্ষেত্রমান কমেছে, অর্থাৎ সমুদ্রের জলতল বেড়েছে বলে। নিউমুর ভারত বাংলাদেশের সীমান্তে বরাবর ইছামতি, রায়মঙ্গল এই হাড়িয়া ভাঙা নদীর মোহনায় গড়ে উঠেছে। নিউমুর বা পূর্বাশা দ্বীপটি, এর ক্ষেত্রমান ছিল প্রায় 2500 বর্গ কিমি। এটা কত সাল? 1974 সাল। বর্তমানে দ্বীপটির পুরোটাই জলের তলায়। তো বললাম না, সমুদ্রের জলতল বেড়েছে, কেবল এই ভাটার সময় সামান্য অংশ জেগে ওঠে। আর এবার আসবে আবার ঘোড়ামারা, অর্থাৎ হুগলি নদীর মোহনায় সাগর দ্বীপের উত্তরে। এই ঘোড়ামারা দ্বীপটি জেগে উঠেছিল প্রায় 250 বছর আগে, যার
হ্যাঁ, 2/3 অংশ এখনও ডুবে আছে। তো গত 60 বছরে এর ক্ষেত্রমান প্রায় 38.32 অর্থাৎ 38.23 বর্গ কিমি, অর্থাৎ 1951 সাল থেকে কমে দাঁড়িয়েছে 3.58 বর্গ কিমিতে, অর্থাৎ 2022-এ, হ্যাঁ এটাকে হয়েছে 2022-এ। এবার চলে আসবো যে কোথায় না, চলে আসবো আমরা লবণতা বৃদ্ধি। দেখো, এই সুন্দরবনের সব নদী জোয়ারের জলে পুষ্ট, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর তবে ঊর্ধ্ব প্রবাহে অনেক নদী ইতিমধ্যে মজে যাওয়ায় নদীগুলি আর মিষ্টি জল বয়ে আনতে পারে না। আর ফলে কী হয়, সুন্দরবনের লবণতা দিন দিন বেড়েছে। অতিরিক্ত লবণতা সুন্দরবনের উদ্ভিদ বৃদ্ধিতে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। 4 নম্বর দেখো, সামুদ্রিক ঝড় এবং পরিবেশ বিপর্যয়। এটা তো আমরা দেখেই থাকছি। সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধিতে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের পরিমাণ বাড়বে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছে। গত 120 বছরে 1901 সাল থেকে 2020 সাল পর্যন্ত সাইক্লোনের তথ্য নিলে দেখা যাবে যে সুন্দরবন অঞ্চলে সাইক্লোনের সংখ্যা তেমনি বাড়েনি, তবে এই তীব্র ও সুপার সাইক্লোনের সংখ্যা বেড়েছে। এবং সুন্দরবন নিচু অঞ্চল হওয়ায় এই ঝড়ের প্রভাবে চারিদিকে নোনা জল ভরে যাচ্ছে, ফলে কি হচ্ছে, যার ফলে মাটি ও জলের লবণতা কিছুটা বেড়েছে। এবার দেখো কি হচ্ছে না, 5 নম্বরে আসবো যে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী একসময় সুন্দরবনে প্রায় 350-এরও বেশি প্রজাতির গাছ পাওয়া যেত। এখন কিন্তু এতটা পাওয়া যায় না, তবে এর মধ্যে 98টি ম্যানগ্রোভ জাতীয়, অর্থাৎ ম্যানগ্রোভ জাতীয় সুন্দরবন অঞ্চলের প্রধান উদ্ভিদ হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। বর্তমানে অনেক প্রজাতি বিপন্ন মানে কি, সেগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আর বর্তমানে বিপন্ন, আচ্ছা, ভারতীয় সুন্দরবন অংশের সুন্দরী গাছের সংখ্যা ক্রমশ কমছে। আর বিশ্ব উন্নয়নে এবং পরিবর্তিত জলবায়ুতে অনেক ছোট বড় প্রাণীরাও মানিয়ে নিতে পারছে না। তো দেখো, এই যে আজকে এইটুকু পড়লাম, এর মধ্যে থেকে, অর্থাৎ আমরা এই পরিচ্ছেদ 2 এর আগে পর্যন্ত, অর্থাৎ 9 পাতা পর্যন্ত পড়লাম। এই 9 পাতা পর্যন্ত পড়ার পরে এখান থেকে যে প্রশ্নগুলো হলো, সেই প্রশ্নগুলো কিন্তু এখন তোমাদের সাথে উত্তর সমেত বোর্ডে লিখে শেয়ার করো। আর শেয়ার করলে কি হবে, এখান থেকে যে প্রশ্ন শেয়ার করা হবে সেগুলো উত্তর সমেত, আর সেগুলোই কিন্তু তোমাদের ক্লাসের সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো সেই প্রশ্নগুলো শেয়ার করি যেগুলো গুরুত্বপূর্ণ। দেখো, আমি লিখে করব। দেখো, কোন অঞ্চলে অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়? দেখো, এক নম্বর করে করি। কোন অঞ্চলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়? দেখো, উত্তরটা হবে প্লাবন ভূমিতে। দেখো, প্লাবন ভূমিতে। 2 নম্বর দেখো, বলছে স্বাভাবিক বাঁধের অপর নাম কি? স্বাভাবিক বাঁধের অপর নাম কি? দেখো, উত্তরটা হচ্ছে লেভি। এখান থেকে উত্তরটা শেয়ার করা হয়ে যাবে, লেভি। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে দুর্গা দুয়ারি, হ্যাঁ কি? দুর্গা দুয়ানি কি? দেখো, সুন্দরবন অঞ্চলের, উত্তরটা এখান থেকে শেয়ার করি, সুন্দরবন অঞ্চলের বিশেষ খাঁড়ি, খাঁড়ি। 4 নম্বর কোশ্চেন শেয়ার করব। 4 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? দেখো, উত্তরটা হবে
গঙ্গা, ব্রহ্মপুত্রের বদ্বীপ। 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন দেখো, ধনুক আকৃতি বদ্বীপ দুটির উদাহরণ দাও। প্রীতি বদ্বীপের দুটি উদাহরণ দাও। দাও দেখো, একটা হচ্ছে দেখো নীল ও হোয়াংহো নদীর বদ্বীপ। 6 নম্বর দেখো, 6 নম্বর কোশ্চেনে দেখো একটি কাস্কেড বদ্বীপের নাম লেখো। কাস্কেড বদ্বীপের নাম লেখো। দেখো ইটালির টাইবার নদীর বদ্বীপ। উত্তরটা হবে ইটালির টাইবার বদ্বীপ। দেখো 7 নম্বর দেখো, 7 নম্বর কোশ্চেনে দেখো একটি পক্ষীপাদ বদ্বীপের নাম লেখো। একটি পক্ষীপাদ দ্বীপের নাম লেখো। দেখো উত্তরটা হবে দেখো মিসিসিপি নদীর বদ্বীপ। এবার দেখো 7টা কোশ্চেন অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, আর এখন কিন্তু বোর্ডটাকে ক্লিন করবো আর বাকি কোশ্চেনটা শেয়ার করবো। তো এই বোর্ডটাকে ক্লিন করার আগে আমি তোমাদের বলে এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে, আর কি করবে, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে যাতে তোমাদের কাছে সকলের আগে ভিডিওগুলো পৌঁছে যায়। আর তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে গেলে তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বন্ধুরাও জানতে পারবে আর তোমরাও উপকৃত হবে, বন্ধুরাও উপকৃত হবে, আর আমিও ভীষণভাবে উৎসাহিত হব। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যতদিন পর্যন্ত তোমাদের মাধ্যমিক পরীক্ষা না হচ্ছে, ততদিন পর্যন্তই কিন্তু তোমাদের সাথে লেগে থাকবো। তারপরে আবার নতুন বন্ধুরা আসবে, নতুন বন্ধুদের সাথে লেগে থাকবো। তাই আমন্ত্রণ রইল ভিডিওটি দেখার, শেয়ার করার, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করার আর বন্ধুদের মধ্যে শেয়ার করার। এবার আসবো আমরা 8 নম্বর কোশ্চেন শেয়ার করবো। দেখো একটি ক্ষারীয়, 8 নম্বর কোশ্চেন, একটি ক্ষারীয় দ্বীপের নাম লেখো। দেখো উত্তরটা হবে ফ্রান্সের রাইন নদীর বদ্বীপ। ফ্রান্সের রাইন নদীর বদ্বীপ। এবার দেখো 9 নম্বর কোশ্চেনটা শেয়ার করবো। 9 নম্বর কোশ্চেনটা শেয়ার করার সাথে সাথে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন শেয়ার করা হয়ে যাবে। 9 নম্বর কোশ্চেনটা শেয়ার করার আগে আমরা চলে যাব পরের পাতায় গিয়ে 9 নম্বর কোশ্চেন শেয়ার করবো। দেখো সুন্দরবনের গড় উচ্চতা কত? দেখো লিখব যে সুন্দরবনের গড় উচ্চতা কত? দেখো 1 নম্বর
উত্তরটা দেখো, উত্তরে উত্তরে 7 থেকে 8 মিটার ও দক্ষিণে 4 থেকে 5 মিটার। দক্ষিণে 4 থেকে মিটার। দেখো এবার 10 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো সমুদ্র জলের গড় উচ্চতা কত? সমুদ্র জলের গড় উচ্চতা, সমুদ্র জলের উচ্চতা 100 বছরে কত বাড়ে? 100 বছরে কত বাড়ে? উত্তরটা দেখো, প্রায় 1.5 মিটার। 11 দেখো, বিশ্বের বৃহত্তম জনবসতিপূর্ণ বদ্বীপ কোনটি? বৃহত্তম জনবসতিপূর্ণ দ্বীপ কোনটি? দ্বীপ কোনটি? দেখো উত্তর দেখো, উত্তরটা হচ্ছে লোহাচড়া দ্বীপ। লোহাচড়া দ্বীপ। এবার 12 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন নদীর মোহনায় ঘোড়ামারা দ্বীপ অবস্থিত? দেখো উত্তরটা হবে হুগলি নদীর মোহনায়। হুগলি নদীর মোহনায়। দেখো 13 নম্বর কোশ্চেন দেখো, নিউমোর কি? নিউমোর কি? উত্তরটা দেখো, ভারত বাংলাদেশ সীমান্তের একটি দ্বীপ। এবার আসবো 14 নম্বর কোশ্চেন দেখো, সুন্দরবনে কত প্রজাতির গাছ পাওয়া যেত? সুন্দরবনে কত প্রজাতির গাছ পাওয়া যেত? এখনও পাওয়া যায়, তবে একটু কম। কত? 350টি প্রজাতির। এবার লাস্ট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন দেখো, সুন্দরবনের সব নদী কোন জলে পুষ্ট? সুন্দরবনের সব নদী কোন জলে পুষ্ট? দেখো উত্তরটা হবে জোয়ারের জলে। পুষ্ট। দেখো আজকে এই যে প্রশ্নগুলো শেয়ার করলাম, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ক্লাসের সামেটিক পরীক্ষা তথা টেস্ট এক্সাম তথা 2000 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো ভালো করে পড়বো, আর ভালো করে পড়লেই দেখবা একটা সময় এই কথাটাই মনে পড়বে যে কথাটা আমি বলছি। অর্থাৎ একটা সময় মনে হবে যে 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে গেলে কিন্তু এইভাবে লাইন দিলে পড়তে হয়। আর সমস্ত ভিডিওর মধ্যে দিয়ে আমি যে প্রশ্নগুলো বলেছি সেগুলো কিন্তু দাগিয়ে নেবে বড় প্রশ্ন হিসাবে। এই বড় প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু আমি পরে বা প্রশ্ন সমেত উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে তাহলে এখানে শেষ করছি, পরে এবার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। গুড বাই ফ্রেন্ডস।